সরগোদার ফার্স্ট 2 মান্থস ফার্স্ট 2 মান্থসের ছুটি নিয়ে সবাই খুবই উৎফুল্ল আনন্দিত। ইনফ্যাক্ট যখন বাসায় লিখলাম 2 মাস পরে আসবো, তারাও বিশ্বাস করেন দ্যাট এটা এত দূর 2 মাস পরে আবার কেমনে সম্ভব। তো যাই হোক, দ্যাট ওয়াজ তো বাই 2 months we had settled down more or less. In the studies we could make it out that কে কেমন করতেছে, কম্পারেটিভ একটা স্টাডি। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বলতে ফ্রেন্ডস অ্যাকুয়েন্টেন্স, তখনও ফ্রেন্ডশিপ ওইভাবে হয়নি, কারণ সবাই তো আসার পর সেটেলমেন্ট, তারপর যাওয়ার সাথে এক্সাইটমেন্ট। তো এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে যখন ছুটিতে আসি আমরা, 4টা এয়ারক্রাফট ফ্রেটার ওয়াজ কামিং টু ল্যান্ড এট সার্গোদা এয়ারপোর্ট ইন দিল্লি। এর আগে বলি দ্যাট এর আগে পরীক্ষা হয়। তো পরীক্ষার হোয়াট সারপ্রাইজ মি ইজ দ্যাট পরীক্ষার রেজাল্ট পরদিনই দেওয়া দেয়। ধরো দুপুরে শেষ হলো, তো নিয়ে গেল খাতা, তারা হয়তো বিকালে রাত্রে দেখে দিয়ে দিত, সকালে ওরা কম্পাইল করতো, হ্যাঁ দুপুরে ওরা করে দিত পুরো স্কুলের রেজাল্টস। এখানে দেখলাম দ্যাট মোটামুটি হ্যাড ডান স্যাটিসফ্যাক্টরি, নট ব্যাড। অ্যান্ড অ্যাজ আই সেড দ্যাট দ্য ইংলিশ, the Britishers or the British pronunciation, we could make it out. The spoken was little weak for some of us, particularly, but the teachers were very patient about it. So meanwhile, আমরা আবার কিছু গিফট কার জন্য কিনে নেব, 2 মাস পর যাচ্ছি, we didn't know the place also. তো ওই যে লাহোরে একটা ট্রানজিট হয় ছুটির আগে, নর্মালি হইতো অনেক সময়, তখন পিআইতে আসতাম। PIA. Initially, first 56, 57, we had traveled in freighter. The experience of coming back home was so excited, both at Dhaka and at Sargodha. 4টা ফ্রেটার আমাদের বাংলাদেশিদের এয়ারলিফট করার জন্য, সেম ডে দুপুর থেকে আমরা আগ্রহে অপেক্ষা করতেছে কখন আসবে। তখন তো সাউন্ড সিস্টেম ওয়াজ ভেরি লাউড, উই কুড মেক ইট আউট। বিকালে দেখে যে আসতেছে না, পরে পানির ট্যাঙ্কের উপরে দাঁড়ায়। দি ফার্স্ট এয়ারক্রাফট ওয়াজ সাইটেড বাই আই থিঙ্ক মামুন তো পরে আসে, আই থিঙ্ক মহিউদ্দিন, ওই একটা। তারপর আমরা একটা কেন, আমাদের তো বলা হয়েছে 3টা কি 4টা আসবে। তো পরে দেখে 5 মিনিট পিছনে আর একটা, এইভাবে করতে করতে দেন আমরা শিওর হলাম দ্যাট। আর এয়ারক্রাফটগুলো এত পুরনো ছিল, এটা was something to note. As I said, that আগে থেকে ওইটার ভিতরে ঢুকলে অন্য দুনিয়া, সব টাইপের গন্ধ মিক্সড। অনেকে যে লেট সামাদ ভাই, তো নিচে থেকে পরে তার ফার্স্ট এক্সপিরিয়েন্সের পরে নিচে থেকে দেখতো ফ্রেটার, উপরে বমি করে বমি করে দিত নিচে। তো রাত্র around 8 o'clock at night we started taking off. তখন যখন ফার্স্ট আগে 2 মাস পর সার্গোদা থেকে আসবো, তখন আবার একটু খারাপ লাগতেছিল সবাইকে ছেড়ে আসতে। না ওইরকম ডিপ ফ্রেন্ডশিপ হয়নি। গোয়িং হোম ওয়াজ সেপারেট অ্যান্ড ফ্রেন্ডদের ছাড়া, কিন্তু ফ্রেন্ডদের ছাড়া at the cost of the parents or the brothers, sisters, family was not there. আর 2 মাস তো 2 মাসে কি মোটামুটি গেস্টের মতো অনেকটা দিন গন্ধে 60 দিন 59 দিন করতে করতে গেছে। সব চাঁদ এক্সাইটমেন্ট, সবাই যার যার ইটি গোছানো। গিফট কিনতে আমরা টাইম পাইনি সেইবার, দে ডিডন্ট এক্সপেক্ট আস। ক্যান্টিনে টুকিটাকি ছিল, ক্যান্টিনে CSD আইটেমস পাওয়া যেত, তখন ট্যাক্স ফ্রি। তো ওই টাইপের ধরো কাজের জন্য একটা সাবান, তো দাদার জন্য একটা জিলেট শেভিং সেট, তখন ছোট্ট বক্সের মতো হতো। দ্যাট ওয়াজ দ্য বেস্ট। ওটার দাম বোধ 3 টাকা ছিল এরকম। আর যেহেতু আমার কাছে টাকা ছিল, তো আই কুড বাই ইট ইজিলি। তো ওই রকম। হ্যাঁ, দাদির জন্য কিছু নেই যে
আমি নিতে পারিনি, আমি দেয়ার ওয়াজ নো স্কোপ বাইরে যাওয়ার। আমার মনে হয় একদিন বোধহয় ছুটির দিনে বোধহয় গেছিলাম, অন অল্টারনেট উইকেন্ডস অন দ্য হলিডেজ উই ওয়ার অ্যালাউড টু গো টু দি সিটি। তো সেদিন আমরা টুকিটাকি জিনিস কিনছিলাম, নাও আই রিকালেক্ট, বাট এক্স্যাক্টলি কী কিনছিলাম আই ডোন্ট নো। তাদের জন্য হয়তো একটা ওই নামাজ পড়ার জন্য বিকজ ফর মাই এজ আই থিঙ্ক আই ওয়াজ ওভার ম্যাচিওর, দ্যাট সবার জন্য নিতে হবে এই দায়িত্ববোধ তো সবাই তৈরি করে না, যা ওটাই ওয়াজ মেইন কনসার্ন। ইনফ্যাক্ট ওর বাবুল চাচা সবসময় বলতো, পরে আর কি, নট দিস টাইম, পরে যখন থেকে প্রত্যেকবার আসে সবার জন্য নিয়ে আসে, বলে এটা তো একটা কম ঝামেলা, আপনি করতে যান কেন। বাস দিত, যদি যদি অর্গানাইজ হতে যেতাম ওদের টাইমে ফেরা, তাহলে বাস। হ্যাঁ, ওই যে অল্টারনেট উইকস বলে আসতে হইতো বেরোতে গেলে কে যাচ্ছে সাথে ইত্যাদি। ইট ওয়াজ এ ভেরি রেয়ার অকেশন টু হলো সিনেমা দেখতে যেতাম, আই মিন উর্দু সিনেমা এই সাথে। হ্যাঁ, very safe. I mean, when returning the second year, or I came back, then again in the winter holidays, I did at my own expense. তখন গভর্নমেন্ট দিত না। I came to Dhaka. Was free, free. It was borne by the government. But winter এটা was at own cost, because বছরে একবারই উইন্টারটা আমি আবার আসতাম, তো দাদি কান্নাকাটি করতো দাদার থেকে বেশি। তো দ্যাট ওয়াজ ইট। ফিরে আসার পর সবাই আগ্রহ, আমি ছুটিতে আসার পর আত্মীয় স্বজন যখন দেখা করতে আসা আরম্ভ করলো, কেমন কি দুনিয়া। তখন এয়ারপোর্টে তো দাদা অবভিয়াসলি, দাদা ওরাও সবারই রিলেটিভস, দাদা কয়েকজন, দাদি যায়নি আনতে, দাদা ছিল, তোতা ছিল, আরও বোধহয় বুলুভাই বোধহয় ছিল। ওইখানেও একটা বিরাট ক্রাউড, ধরো প্রায় আমরা 4টে এয়ারক্রাফটে প্রায় 80 জন ছিলাম। তো ইন্টারেস্টিং পয়েন্ট ইজ দ্যাট আমরা এয়ারক্রাফটটা ডাইরেক্ট ফ্লাই করতে পারতো না ফিউল শর্টেজের জন্য, তো লাহোরে ল্যান্ড করতো ফর রিফিলিং। ওই সব এয়ারক্রাফটে লাহোরে যখন ল্যান্ড করে, তো আমরা অর্ধেকের মতো, কারণ সবাই তো ছোটো ছিলাম, অর্ধেকের মতো স্টুডেন্টস ছোটরা ঘুমায় পড়ছি। এখন এয়ারক্রাফটে আবার রাখার নিয়ম নেই, আমি থাকার 2-3 ঘন্টা লাগছে ওখানে, 4টে এয়ারক্রাফট আসবে, ল্যান্ড করবে, ফিল করবে। তো ওদের যে ওয়েটিং রুম ছিল, আর লাউঞ্জ, হোয়াট এভার ইউ মে কল ইট, লাউঞ্জ তো বলবো না, ওয়েটিংয়ে বলবো, ফ্লোরিংও করছি আমরা। ওই এয়ার ক্রুরা, ইনক্লুডিং দি পাইলটস অ্যান্ড দি ক্যাপ্টেন, তারা আমাদের কোলে নিয়ে ওই সাথে নেওয়া ওই রুমে রাখতো। আবার উঠার আগে বলে ওঠো। দ্যাট ওয়াজ, পরে মনে পড়লে খুব হাসি পায়। দ্যাট এয়ার ক্রুরা আমাদের হাতে করে নেওয়া, কোলে করে নেওয়া, ওদের ওইখানে চেয়ারে বসে সেই করছে। ফ্লাইট ছিল তোমার সরগোদা টু লাহোর অ্যাবাউট 1 ঘন্টা, লাহোর টু দিল্লি প্রায় 5 ঘন্টা বা প্রায় 4 ঘন্টা, দিল্লি টু ঢাকা প্রায় 6-7 ঘন্টা, টোটালি প্রায় 13-14 ঘন্টা লাগতো। হ্যাঁ, প্লেনে সেম, ওই যে বললাম 4 টাকা করে দিত লাঞ্চ প্যাকেট or ডিনার প্যাকেট, হোয়াট এভার ইউ সে। তো আমাদেরটা লাহোর থেকে নিছে, লাহোর মেসের থেকে নিছে যাওয়ার পথে। একদিন ভালোই ছিল। আর এয়ার কন্ডিশনিং তো ছিল না, ওই উপরের হাইটে যখন উঠতে পারতো 7-8,000 ফিটে এটা ফ্লাই করতো, অ্যাবাউট 140-150 নটস। তখন এয়ারক্রাফটটা যতটা ঠান্ডা হইতো, বেশ ঠান্ডা হইতো, আর যখন নিচে থাকতো তো গরমই থাকতো। তো ওই ফিরে আসার পর সব আত্মীয় স্বজন, আগের বন্ধুবান্ধব যারা ছিল ওই সাথে গ্রামে, সবাই
সেম কোশ্চেন, কেমন লাগলো, এই করলো, তো মিস করছি কিনা, ওদেরকে মনে পড়ছি কিনা, এই সেই ঠাট্টা করে না কথা, আমার জন্য কী আনছিস, আমার জন্য কী আনছিস। ইনফ্যাক্ট যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, আই হ্যাড টু ব্রিং ইভেন ফর দ্য ফার্স্ট কাজিনস, ওই বাসায় যারা থাকতো। বাসায় এসে তো এনজয় করলাম ঘুরতে ঘুরতে, লং লিভ ছিল। ও তারপর আবার ওই যে অ্যাজ এ সেড আর্লি দ্যাট আমাদের করতে হয়েছে, ওই যে টেক্সট বই বুকস উই আর নট অ্যালাউড টু ব্রিং, উই হ্যাড টু রিটার্ন ইট টু দি লাইব্রেরি অ্যান্ড গিভ দি কার্ড টু দি হাউস মাস্টার দ্যাট উই হ্যাভ জেনুইনলি রিটার্ন। তো তারপর যখন যাবার সময় আসলো, সবাই আত্মীয় স্বজনের থেকে বিদায়, এক একদিন এক এক বাসায়। স্যাডলি যেদিন আসবো ওর আগের দিন আমি এই যে মনির ভাইয়ের মা ফুপুর সাথে দেখা করতে গেছি। আমি দেখা করতেছিলাম সবার সাথে, ওনার সাথে আমি দেখা করে যাব, তো এক ওল্ড ফেথফুল ছিল, তো আমাকে জিজ্ঞাসা করে, ভাইয়া আপনি কী করেন এখানে? আমরা কী করে অর্থ, আমি তো দেখা করতে আসছি ফুপুর সাথে, তাড়াতাড়ি আরে বাসায় যান। আই ডিড নট বিলিভ হিম। তো বলে কি চাচার অবস্থা খারাপ? কোনো খারাপ অর্থ? বলে তার হার্ট অ্যাটাক করছে, কোনো জ্ঞান নেই। তো অবভিয়াসলি রাশ ব্যাক, 15-20 মিনিট লাগছে যেতে। যা দেখি দ্যাট তোর দাদা ওই ইসে থেকে, আমাদের পরদিনই ফ্লাইট ছিল। তো দাদা শুয়ে আছে নিজে, শুধু একজনকে জানে ডাক দিল, এই যে কামরুল আসছে দেখো, একবার মুখ কামরুল, তারপর আবার ওয়েন্টো, দেন এই যে কমাতে গেল কয়েকদিনের জন্য। তো সেদিন যত আত্মীয় স্বজন ছিল, হি ওয়াজ দি হেড অফ দি ফ্যামিলি ফর অল, যে জয়েন্ট ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলিজ, বিকজ অফ দি প্রপার্টি সাথে একসাথে। এবং হি ওয়াজ ভেরি ওয়েল নোন, ইঞ্জিনিয়াররা সবাই চিন্তাই করতো। যেই শুনছে সে অসুখ এবং ঢাকা আসতে পারতেছে না, একজন করে ডক্টর নিয়ে গেছে। তখনকার দিনে প্রথম দিনে 6,000 টাকা বিল দিচ্ছে ডক্টরদের। তখন আমি কমপক্ষে 40-50 জন ডক্টর গেছে, এক একজন এক এক কথা, ছোট বড় যেই শুনছে, যার যে ডক্টর ঢাকা শহরে জানা শুনেছে ছিল নিয়ে গেছে। তো দ্যাট ওয়াজ অ্যান অসাম ফিলিং অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো কালকে এই ফ্লাইট, এই জিনিসটা সকালে ঘটছে, আই হ্যাড টু ডিসাইড কি যাবো ফেরত নাকি। তো ডক্টর যখন আসলো, বড় ডক্টর শামসুদ্দিন বলতো, হ্যাঁ, কার্ডিয়াক সাথে কার্ডিওলজিস্ট। তো উনি বললেন কি বাবা না যাওয়াটাই ভালো, এখন তুমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে দাও, তারপর দেখো কী করে। তো একটা অ্যাপ্লিকেশন উনি লেখা দিলেন আর কি, ইংরেজিতে। তো লেখা একজনের কাছে দিয়ে দিছিলাম, হ্যাঁ। তো সে ওটা হ্যান্ড ওভার করে, ছুটি এক্সটেন্ডেড, I mean 15 দিন এসেতে। কিন্তু ওর পরে আর কলা পাশে আমি আর যাই না, আমি এক্সটেন্ড করতে থাকি। তো পরে আবার ওই ডক্টরই বললো মাস 1.5 পরে, হ্যাঁ, বলে বাবা তোমার তো না গেলে না আবার ওদিকেই করে দেয়, কারণ এসব মিলিটারি জিনিস, স্কুল খুব ডিসিপ্লিন, এবং প্রত্যেকবার আবার ফ্লাইট অ্যারেঞ্জ করতো, কোঅর্ডিনেট করতো। ঢাকায় ওইসব এয়ারক্রাফট ওই ফ্লাইটে কবে আসবে, কবে একটা করে সিট প্রত্যেকবার দিত, 2বার না 3বার। তো বলে বাবু তোমার তো আর যাওয়া ঠিক না। অ্যান্ড ভেরি ফ্রাইটফুল ফিউ মোমেন্টস। তো আমি একবার তখন ডক্টর বলাতে আমি নিজেই ওই পিআই টিকিট কেটে চলে যাই। তখন তো খুব একটা চিন্তাও না, জানতামও না। পিআইতে টিকিট করে চলে যাই, পাসপোর্ট সাথে নেই, অ্যান্ড তারপর বাসে যাই। রাত্রে আমি একটা হোটেলে ছিলাম, প্রাইভেট হোটেলে, হ্যাঁ, একা। ওই বয়সে তো ওই ম্যানেজার এসে বারবার জিজ্ঞেস করলো, এইসব তো সার্কোদের স্কুল বলা তো কিছু কোনো করেনি। তো যখন স্কুলে পৌঁছি, প্রিন্সিপালের পিএর কাছে রিপোর্ট করলাম। তো সে বলে কি তুমি কোনো চিঠি পাও নাই?
আমি বললাম না তো। ইনফ্যাক্ট মাই টার্মিনেশন ওয়াজ অলরেডি অ্যাপ্রুভড বাই এয়ারকোয়ার্টার্স। আমার ভাগ্য আসলে এয়ারফোর্সে ছিল এরকম আরও ঘটনা ঘটছে দুইবার। যখন বড় হই অন্য ফেজে ছিলাম অ্যাজ ক্যাডেট। তারপর এই যে মমতাজদের সাথে এপিসোড, তো এগুলো নিয়ে তো বলে প্রিন্সিপাল কে ডাকলো, বললাম ইংরেজিতে, অবভিয়াসলি ইংলিশেই বললাম। তো বলে ইটস ভেরি ডিফিকাল্ট, এনিওয়ে তুমি অলরেডি চলে আসছো, তুমি কোনো চিঠি পাও না? শিওর। এমন হয় স্যার, অবভিয়াসলি পাইলে তো আর আমি আসতাম না। দ্যাট হাউ থিংস ক্যান চেঞ্জ ওয়ান্স লাইফ অ্যান্ড ফেট। তো সাথে সাথে সেবার এয়ার হেডকোয়ার্টার্স ফোন করলো, তো ওদের জিজ্ঞেস করলো যে চিঠি এরকম এই ছেলে তো টার্মিনেশনে ছিল, চিঠি রেফারেন্স দেওয়া যাওয়া হয় আর কি, তো সে তো চলে আসছে আবার। তখন ওরা আবার বলে একটু ওয়েট করো, আধা ঘন্টার মধ্যে জানাই। আমি হেডকোয়ার্টার্স পারমিশন ইটি নিয়ে পরে বলে যেহেতু চলে আসছে ঠিক আছে, টেক হিম ইন, ক্যান্সেল দোজ করসপন্ডেন্স, দেম অ্যাজ ক্যান্সেল। খালি প্রিন্সিপাল একটা জিনিস জিজ্ঞেস করলো, দ্যাট তুমি কি এখন নতুন সেম ক্লাসে রিপিট করবা নাকি তুমি কভার করতে পারবা? আমি বললাম স্যার আই উইল try to cover, and I did cover. So that was a very unusual, unique. চিঠি পাঠিয়েছিল কিনা জানি না, পরে আমি আব্বাকে জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ বললেন না এরকম চিঠি আসেনি, ওটা প্রসেসে ছিল বোধহয় ট্রেনিং ডাইরেক্টরেটে। তো আস্তে আস্তে we started gaining momentum, making new friends, and দেখলাম that the students খারাপ না, I'm faring very well, and in the whole stay my average in a position in a class of 22 to 25 maximum students এক একটা ক্লাসে, আলাদা আলাদা বেঞ্চ চেয়ার ইস্যুতে। তো ওভারঅল 5 years of stay আমার পজিশন নর্মালি এক্সেপ্ট ফর দি ফার্স্ট টার্ম অ্যান্ড দি লাস্ট টার্ম, লাস্ট টার্ম তো তোমার তখন তো ইন্টারমিডিয়েট পরীক্ষা যাওয়ার টাইম, কে চলে যাবো এয়ারফোর্সে, অলরেডি সিলেক্টেড, ওয়েটিং ফর দি এজ টু বি কাভার্ড। হ্যাঁ জিজ্ঞেস করছে, ওরা জানতো সবাই। ওই চিঠি যখন দিয়ে দেই তখন ওরা বলছে তুমি যাচ্ছ না কেন? তো বললাম এই ব্যাপার। তো যা শুনি দ্যাট আমাদের কোর্সের প্রায় 12 জন না 11 জনকে ছাঁটাই করে দিচ্ছে অলরেডি। ওই যে ওভারেজ, আমি ওভারেজ কি একজনের তো ছিল এই যে আমিনদের এক মামা, তার তো দাড়ি ছিল, হ্যাঁ শেভ করতো, আর একজন ছিল এরকম। তো 11 জন টোটাল আর কি, ইস্টার্ন ওয়েস্ট পাকিস্তান মিলে তার ছাঁটাই করে দিচ্ছে, ওদের আর ই করেনি। তো পরে দেখলাম নতুন ব্যাচ আসছে আবার আমাদের মতো, ওই যে নতুন গেছে যে মামুনদের ব্যাচ, মামুন এরফান আঙ্কেল, এরা পরে যায়। তো স্টার্টেড পিকিং আপ থিংস অ্যান্ড দেখলাম রেজাল্টস ওভারঅল ফাইনালি আমার পজিশন 5th 6th থাকতো, নর্মালি 4 to 4, 5, 6-এ শুধু একবার সেকেন্ড হয়েছিলাম ক্লাসে। তো একটা বইও পাইছিলাম গিফট। ওই প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়তো তোমার অ্যাট দি এন্ড অফ দি ইয়ার। তো যখন ক্লাস তখন সিনিয়র ক্যাম্ব্রিজ ছিল ওদের জিসি, ওদের ছিল 5 years আমাদের অ্যান্ড কি জানি বলছিলাম নভেম্বরে পরীক্ষা হতো নর্মালি অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। পরে আমরা তো আবার ইন্টারমিডিয়েট সাইডে চলে আসলাম। The position was all right, happy. Meanwhile, started picking up games also, started playing games. আর যেহেতু তো ঢাকাতেও আমি খেলতাম খেলাধুলা, ওইরকম এত ডেডিকেটেড না ডেইলি খেলা, এখানে তো অ্যাজ ম্যান্ডেটরি খেলা, বাট ম্যান্ডেটরি হলেও এনজয় করতাম, কারণ ফিল্ড টিল্ড এত সুন্দর ছিল, অ্যারেঞ্জমেন্টস ওয়ার সো নাইস। আস্তে আস্তে গেটিং পপুলার ইন দি স্কুল অলসো। সবই কি বাই রোটেশন, বেসবল থেকে আরম্ভ করে বেসবল, সুইমিং, হকি,
ক্রিকেট, ফুটবল ইত্যাদি, বক্সিং। আমি শুধু বক্সিং করতাম না, কারণ আমার জিব্বাটা বেরো আসতো রাগ করলে পরে, জিব্বা ইয়ে আসতো, তো পরে বলে না, বেটার নট ডু ইট, তোমার কোনদিন জিব্বা কাটে যায়। তখন এত গার্ডটার ছিল না, আর রাগ উঠলে পরে আমার জিব্বা বের হয়ে ওগুলো ঠেলামেলা। তো বক্সিংটা আমাকে ওরা বলে করার দরকার নেই, কিন্তু অন্য সব গেমসে লাইক অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ফুটবল, সুইমিং, এগুলোতে আমাদের নাম ছড়ানো আরম্ভ করে স্কুলে। আর ওইখানে মোর দি প্রিন্সিপাল ইউজ টু সে, অলওয়েজ প্রিন্সিপাল হাউস মাস্টারকে, দেখো এখানে তোমরা একটা সিলেকশন প্রসেসের ভিতরে আসছো, তো পড়ালেখায় তোমরা সবাই ভালোই হবে, এটা আই টেক ইট ফর গ্রান্টেড। দু একজন খুব খারাপও ছিল আবার, বাট দেন তোমাদের খেলাধুলা, আউটডোর অ্যাক্টিভিটিস অলসো হ্যাভ টু বি ইকুয়ালি গুড। ট্রাই অ্যান্ড শাইন, টেক ইন্টারেস্ট, ডোন্ট টেক ইট অ্যাজ এ পানিশমেন্ট। অনেক আবার 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 খেলতে চাইতো না, করতে চাইতো না, ওই টাইম কাটানোই। তো খেলাধুলা ভালো করা আরম্ভ করতাম, এবং ইন্ট্রা হাউস এনে কম্পিটিশন হতো কি প্রত্যেকটা গেমসে। তো ওই ইন্টার হাউস কম্পিটিশনের আবার স্পোর্টস সাপ্লিমেন্ট হতো, একটা নিউজ লেটার, ওই যে দেওয়াল পেপারের মতো, সাইক্লো স্টাইলের সাথে শিটে পাবলিশ করতো। মামুন ওয়াজ দ্য এডিটর ফর সাম টাইম। তো বাই দেন মামুন তো আমাদের হাউসের চেনা পরিচয় হয়ে গেছে। সে একটা করে কপিও দিত যেখানে নাম আসতো, হি প্লেড ভেরি ওয়েল, ইট ইজ বিকজ অফ হিম হি ডিড দিস, হ্যাঁ, টু হিজ ব্যাড লাক হি কুড নট ডু দিস। আমি রেগুলার স্পোর্টস, প্রত্যেকটা ম্যাচ ওয়াইজ। তো এতে আমাদের ধরো হওয়া আরম্ভ করে, উই ওয়ার কি বলবো, গেটিং পপুলার ইন দ্য স্কুল। বছরখানিকের মধ্যেই, না বছর দেড়েক, 1-1.5 বছর পরেই খেলা আরম্ভ করলাম। তারপরে হ্যাঁ, মেন পিকে হয় ধরো 3 বছর পরে। Even the teachers used to follow this very closely. Inter-house games-এর টিচার্সরা থাকতো, হাউস মাস্টার থাকতো, চেয়ার আপ করা, ই করা। তো এতে করে I mean judgment of a man's of a boy's or his participation is to bring him more good names. তাতে করে সবাই চিনত কামরুল হাউসের এই খেলে, ওকে আটকাতে হবে, ওকে এই করতে হবে, তুই কিন্তু এইটা করবি। আমাদের নিজেদের মধ্যে ব্রিফিং। আর আমরা বাঙালিরাও খুবই ভালো ছিলাম এর সাথে। এনিওয়ে, এখানে আমি ভুলে গেছি, এই ছুটির সময় আমার বাবা যে অসুখে পড়ে হার্ট অ্যাটাক করে কোমাতে, তো ফ্যামিলির সবাই ওয়াজ ভেরি ওয়ারিড বিকজ হি ওয়াজ দ্য হেড অফ দি ফ্যামিলি, আনি সবাই করছে খুবই আন্তরিকভাবে, এবং ডক্টরসেরও কোনো অভাব ছিল না, বাসায় ছিল। ঢাকা আনার মতো, মুভ করার মতোই ছিল না, তাকে নিচের থেকে দোতলায় নেবে এটাও এই পজিশনে ছিল না, তখনকার কনটেক্সটে। বাট দি ডক্টর ওয়াজ ভেরি কোঅপারেটিভ। ডক্টর শামসুদ্দিন মিটফোর্ডের হেড অফ দি ডিপার্টমেন্ট, উনি অক্সিজেন অ্যারেঞ্জ করলেন হসপিটাল থেকে। তারপরে উনি 3 জন, একটা ডক্টর 3 বার করে তার ব্লাড টেস্ট করতে, তো ব্লাড ক্লটিং এসেতেই, ডায়াবেটিক্স অথবা যে ব্লাড ক্লটিংয়েরই, এবং তখন 16 টাকা করে বোধ হয় ডক্টরের ভিজিট নিত, নর্মাল ডক্টর। বাট শামসুদ্দিন সাহেব 100 টাকা নিত। রাত্রে আসতে হলে 500 টাকা নিত, এবং লঞ্চে আনতে হতো তাকে, বলো দাদা আমার এটা বানাম এবং এটি। তো যাই হোক, ট্রিটমেন্ট সেটেল ডাউন। আবার ট্রিটমেন্ট কে করবে, কিভাবে করবে, এটা নিয়েও একটা বিরাট ডিবেট আবার বাসায়। যখন 2-3 দিনে দেখে ফিরে না, তখন আবার তাকে যখন হার্ট অ্যাটাকটা প্রথমই করে, তখন যে আমি বলছিলাম না আমাদের বাসার বাইরে সাথে একটা হোমিওপ্যাথ ডক্টর ছিল, গোলাম মোহাম্মদ সাহেব, আমরা গোলাম আহাদ বলতাম, গোলাম মোহাম্মদ সাহেব। তো উনি একটা ডোজ দিতে দেন, ওই ডোজ খায় হি কেম টু সেন্সেস ফর এ ওয়াইল। পরে আর এইসব ডক্টর আসার পরে এটা তারই করে না। তো সবাই দেখাশোনা করছে। 2nd or 3rd ডে যখন
he was not coming back to his senses. So there was a big debate. বাসায় গ্রেটার ফ্যামিলি সবাই ট্রিটমেন্ট এখন কী করা, এই ডক্টর করবো নাকি অন্য ডক্টর বদলাবো, অর দি ফোর্থ ফিফথে। তো তখন আমার মা, হি ওয়াজ ভেরি ওয়াইজ লেডি অ্যান্ড ভেরি ম্যাচিওর্ড ফ্রম অল সাইডস, সব ধৈর্য ধরে। আমি আবার একটু কথা বেশি বলতাম, হ্যাঁ, ডক্টরের ব্যাপারে ওপিনিয়ন, দ্যাট হোমিওপ্যাথ করি না কেন। আমার মা আমাদের ভাইদের ডেকে বলে, দেখো তোমার আব্বা কিন্তু তোমাদের আব্বা, হ্যাঁ, কিন্তু হি ইজ নট অনলি ইউর ফাদার, হি ইজ দ্য গার্জিয়ান অফ দি হোল ফ্যামিলি। এই যে 70-80 জন আত্মীয় স্বজন দেখতেছ, আসা যাওয়া কথা আছে, সবারই গার্জিয়ান। তো লেট দি এল্ডার্স ডিসাইড কীভাবে ট্রিটমেন্ট হবে। আমি বললাম, কেন আমার বাবা আমি বলবো না? আমার যদি কিছু বলা থাকে আমি বলবো না। বললে না, তোমার কিচ্ছু বলার দরকার নেই, খালি শুনবা। তো দ্যাট ওয়াজ অলমোস্ট এই ডিবেট কন্টিনিউড ফর অ্যাবাউট এ ডে, হ্যাঁ, রাত্র জেগে জেগে। তো এটা করতে করতে 1.5 দিন আমরাও খুব সাসপেন্সের, ট্রিটমেন্ট সাসপেন্ডেড রইল। ডক্টর শামসুদ্দিনও রাগ করে গেল, তাতে আপনারা কী চান, হ্যাঁ, হলে বদলান তাড়াতাড়ি, নাহলে ই করে বলেন না, আপনি থাকবে। তো পরে ফাইনালি ইট ওয়াজ সেটেল টু ডক্টর শামসুদ্দিন। তো সে আবার রাত্রে একজন ডক্টর দিত রাত্রে থাকতে, হোল নাইট, ফর ইমার্জেন্সি পারপাস। তার ভিজিট ছিল 50 টাকা, হোল নাইট জায়গা থাকা। তো ওই টাইপের তখনই ছিল। এটা তো অনেক দিনই কমায় ছিল, প্রায় 10-12 দিন। তারপর আমি যখন আসি, হ্যাঁ, হাট বাজারের ব্যাপার তো এটা রেগুলার হয়ে যায়। লোকজন তো ছিল, তখনকার লোকজন তো বিশ্বাসী ছিল আবার, আর একদম টেক অ্যাওয়ে নিয়ে যাওয়ার মতো কিছু না, ম্যাক্সিমাম ছিল। কোমা থেকে ওঠে, কিন্তু হি ওয়াজ নট অ্যালাউড টু মুভ, আই মিন ইন দ্য সেন্স শুধু ডাইনে বায়। তো অনেক সময় বাইরের থেকে তাকে দেখতাম, ঘরে যাতে তার ডিস্টার্ব না হয়। কেমন জানি লাগতো, একটা অদ্ভুত ফিলিং। তো আমার যখন যাবার টাইম আসলো, আমিও চিন্তা করলাম, যাবো কি যাবো না। তুমি এত লেট করছিলে, আমি তখন তো কোমা থেকে চলে আসছিল, তারপর তখনও ডেঞ্জার ছিল, ডক্টর বলে যাও না, নিচতলা থেকে উপরতলা নেও না, আর আমার তো এটা জীবন মরণেরই না। তারপর যখন গেলাম স্কুলে, এই একটা ফেজ ওয়াজ এ ভেরি ক্রিটিক্যাল। ঘরে গিয়ে গল্প করতাম দাদার সাথে, বা বসতাম 2-4 মিনিট আমরা কথা বলতে মনে শুনতেন, ওনার কথা বলাও মানা, একদম এসেনশিয়াল না হলে। ওরা তো অনেকে ছোট ছিল। বাবুলে তো ইভেন অনেক দিন পর্যন্ত আমরা ওটা বলতাম পঞ্চম, ফিফথ সান, পঞ্চম কি বলে। ও তখন এখন এগুলো বুঝতো না, ইয়ে করতো না। So that was a very traumatic experience, but God's kindness, সবার দোয়া, he survived and survived for quite some time after that, তখনকার কনটেক্সটে। তারপর আমি যে বিদায় নিয়ে গেলাম, সে তো আবার পড়ালেখার ব্যাপারে খুবই কিন ছিলাম। যখন বলি কে বাবা আমি কালকে চলে যাব, আমি আবার আসবো, অ্যান্ড রাইটলি তো আবার 2 মাস পরে আবার অক্টোবরে আসছি, আবার ডিসেম্বরে, অক্টোবরে গেছে, আবার ডিসেম্বরে ছুটিতে চলে আসছি। তো বলো ঈশ্বরা এমনি বলো, যা চিন্তা করিস না, দোয়া করিস, ভালো থাকিস। তো এই ছিল তার ইঞ্জিনিয়ার। আর ডিটেলস বলতে গেলে তো অনেক, আরও ডিটেলস। একসময় একটা ওষুধ ছিল না, কলকাতা পাঠাতে হয়েছে 2-3 বার,
আমি এক একবার এক একজন যেতেই করতো। আর সবচেয়ে বড় ইয়ে হতো কি এক একজন নতুন সাজেশন করতো, ওগুলো নিয়ে কনফিউজ করাটা। তো ডক্টর শামসুদ্দিন বললো কি দেখেন 7 দিন যখন কেটে গেছে কোনো ফ্যাটালিটি হয়নি আল্লাহর রহমতে, তো আল্লাহ দিলে ভয়ের কিছু নেই, টাইম লাগবে, তো আপনারা ঢাকায় চলে যান, ওইখানে ট্রিটমেন্ট ভালো হবে, কারণ সব ইকুইপমেন্ট তো আনা যায় না তখন। এক্সরে ওয়াজ আর কোনো ইকুইপমেন্ট ছিল আর যে ব্লাড কাউন্টিটি। তা বলে ওনার করোনারি থ্রম্বোসিস নাকি অসুখটার নাম হয়েছিল আর কি, আমার যে ভেন ফুলে যাওয়া আর কি, অথবা ওই যে ব্লক হয়ে যাওয়া আর কি, ওইটা হলে থ্রম্বোসিস হচ্ছে ঘায়ের মতোই। আমি যখন বললাম বিদায় নিতে গেলাম, বলে যা ঠিক ভালো থাকিস, দোয়া করিস। আমি আবার বললাম 2 মাস পরে তো আমি আসতে পারবো। আমি বাই দেন আই নো আবার ডিসেম্বরে ছুটি হবে, উইন্টার ব্রেকটা। বলে 2 মাস পরেই তো আসবে না? বলে হ্যাঁ। তারপর ল্যান্ড করলাম। আমি তখন মেস চিনতাম না এয়ারফোর্সে, তারপরও যাই উঠলাম সার্জেন্ট মেসে। তো এখানে যে মেস ইনচার্জ, মেস সেক্রেটারি, তখন অফিসার্স মেসে যায়নি, আমাদের এন্টারটেনমেন্ট অফিসার্স মেসে ছিল না। তো সার্জেন্ট মেসে যায়, তো সেক্রেটারি একটা দিল, একটা বেড। তো ওই বেডের পাশেই এক লোক বাঙালি, সে পরদিন ঢাকায় আসবে। তো উনি শুনলো আমার গল্প টল্প শুনা, উনি কি বলে কি আমি কালকে ঢাকা যাব, কিছু পাঠাতে চাও তোমার ফ্যামিলি? না, আমি তো কালকে আসি। বললে না, তুমি বললো তোমার আব্বা খুব অসুখ, হার্ট অ্যাটাকের জন্য তুমি দিতে যাচ্ছ, এই কথা তো যদি কিছু দিতে চাও আই ক্যান টেক ইট, নো প্রবলেম। তো আমি তো খুবই উৎফুল্ল, নিতে চাই, ঠিক আছে। একটু আঙ্গুর টাঙ্গুর পাঠালে, আঙ্গুর অ্যাপেল তো তখন ওয়াজ এ রেয়ার ফ্রুট, হ্যাঁ, এগুলোকে বলতো ভেস্তে ফ্রুট। ওই যে মরে যাওয়ার আগে লোকজন বলতো আঙ্গুর বেদানা খাও। তো সে বিকালে গেলাম, ফ্রুট মার্কেটে যা বলো কী দিতে চাই, বললাম একটু আঙ্গুরি। বলে একটু না, তুমি তোমার মন মতো দাও। তো আমার মনে আছে 6-7 ধরো 200 আঙ্গুর, এরকম আর কি। আঙ্গুরটাই ওয়াজ মেন, কয়েকটা ডালিম, অ্যাপেল, এগুলো কিনা প্যাক করে সুন্দর করে পাঠালাম। তখন আমি লাহোর থেকে পরদিন সকালে আমি বাস ধরবো আর কি। তো ওটা যখন কিনলাম, আই ওয়াজ অলসো ফিলিং ভেরি ইমোশনাল, কিন্তু আই ওয়াজ ইন ডাউট। তো জিঞ্জের অ্যাড্রেসে দিলে তার উপরে অনেক বেশি ট্যাক্স হয়ে যায়। তো বলে গ্রামে যায় খুঁজে, আমি বললাম খুঁজে পাবেন। তো সামার দাদা তখন আমার এই যে মনির ভাইয়ের দোকানের ঠিকানা, আমরা এটা হাফেজ মনির অ্যান্ড সন্স, চকবাজারে সবাই চিনে, এভরিবডি, দ্যাটস বিগেস্ট শপ। আর এইখানে দিতে পারেন। এইখান থেকে আপনার যদি খুঁজতে যদি অসুবিধা হয়, যে বকুলটুলি ছিল লালবাগ কেমিক্যালেরই, তাদের গোডাউন এবং অফিস, তো ওদের অ্যাড্রেসও দিয়েছিলাম 2টা। তো বলে কার কাছে যাবো না, যে কয়েককে দিলেই হবে, হ্যাঁ, দিয়ে বললেই হয়তো কামরুল এরকম সরকারি স্কুলে পরে পাঠাইছে তার বাবার জন্য। অ্যান্ড it was a surprise to me also. ওই লোকও was nice that he offered. ওই ফ্রুট প্যাকেজ যখন করে ওইটা দেখে বলে সবাই বলে তোর বাবা তো অর্ধেক ভালো হয়ে গেছে, এতটুক ছেলে। বলে কি বলো, কামরুল পাঠিয়েছে, এতটুক বাচ্চা কিভাবে পাঠালো? বলে ওইটা সে করেই, হ্যাঁ, অর্ধেক ভালো হয়ে গেছে। ভালো হওয়ার মধ্যে আসলে such a surprise and একদম মোস্ট আনএক্সপেক্টেড, এই একটা খুবই স্মৃতিরই। থ্যাংকস টু দ্যাট পারসন হু ওয়াজ কামিং রাইট কোইন্সিডেন্টলি নেক্সট ডে যাবে। তারপর সে আবার অফার করলো। তখন থেকে ইনফ্যাক্ট আই পিকড আপ দি হ্যাবিট অফ ব্রিঙ্গিং গিফটস ফর পিপল, হ্যাঁ, সবার জন্য। ফার্স্ট অফ অল তো মাই ওন ফ্যামিলি, সবার জন্য
অনেক সময় গ্রেটার ফ্যামিলি, অনেক সময় যাদের সাথে খুব খুব ইন্টিমেট ছিলাম। তো ওই হ্যাবিটটা প্রবলি আই পিকড আপ দেন। আই মিন পার্টিকুলারলি ওই যে ওই প্রেজ শোনা, প্যাম্পার শোনা যখন ফিরছি আবার ডিসেম্বরে, তখন বলে তোর বাবা তো এরকমই। So that was one very crucial phase of decision. তুমি স্কুলে যাওয়ার কতদিন পর দাদার শুনলা যে হি ইজ ওয়েল নাও? 2-3 সপ্তাহ পরে তাকে উপরে ওঠানো হয়েছে তার নিজের ঘরে, বিকজ সে সবসময় বলতো আমার ঘরে আমি যাব না। তো বলে হ্যাঁ যাবা। তো বলে কখন এই ভেবে প্রবলি 3 weeks, তোরটা মনে নেই, বাট 3 weeks দ্যাট হি ইজ ইম্প্রুভিং। চিঠি আসছিল? চিঠিটা খুব রেগুলার যেত। চিঠিতে তখন হাউ ডিড ইউ ফিল? তখন তো সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম চিঠির কথা বললাম না, কান্নাকাটি করছে। দাদা সুস্থ, এখন উপরে গেছে, এটা তো খুবই ন্যাচারাল দ্যাট ফাদার ইমপ্রুভিং, উপরে গেছে, কথা বলে, একটু উঠা বসে। হ্যাঁ দাদি লিখতো বসতে, তখন তোর বড় চাচাও লিখছে 2-3 বার। তারপরে যে ডক্টর বলাতে ঢাকা শিফট করতে হবে এই সাথে, তো ওই জায়গায় একটা বাড়ি ভাড়া নিয়েছে জয়নাং রোডে, ছোট বাসায়, বাট ক্র্যামড আপ। তারপরেও উই এনজয়েড ইট। তখন আমরা অত বড় তো ছিলাম না। হ্যাঁ, মৌলভীবাজারের বাসা তো তোর কেনাডাদের থাকতে দিছিল, তো ওইখানে ওদেরও ডিস্টার্ব হতে যেত। হ্যাঁ, দ্যাট উড প্রবাবলি বি বেটার, বাট আই ডোন্ট নো দ্যাট ওয়াই। হ্যাঁ, মৌলভীবাজার জয়নাং রোড, এই যে বক্সিবাজারে, এই যে বক্সিবাজার কমিউনিটি সেন্টারটা আছে না, এখান থেকে সাউথে গেলে 3-4 ঘর সাউথে, ওইটা আবার আমার এক আত্মীয় ছিল, আনোয়ারা বেগম, ফার্স্ট উইমেন কি MNA, প্রভিন্সিয়াল হিসেবে কি MP ছিল, বুঝলা, ইকুইভ্যালেন্ট টু MP কি প্রভিন্সিয়াল গভর্নমেন্টেরই। এবং সে তার হাজব্যান্ডও ছিল কি ভালো উকিল, তো তার বাসা ছিল। সে ওইখানে থাকতো না, সে অন্য জায়গায় থাকতো, অন্য বাসায়। ওইখানে বাসাটা সুন্দর প্রেমিস্ট্রি ছিল, বিরাট একটা লন বাঁধে দেওয়া, 4-5টা ছোট ইউনিট। আর ওই যে বড় খালু, যে হাসু আবার আব্বা, তারাও রিটায়ার করে ওইখানে আসছে। তারা মাত্র তাদের ইউনিটটা একটু বড় ছিল। তখন ডিসেম্বরে গেলাম এই বাসা, তো বাসাটা ছোট ছিল সাথে, বাট উই এনজয়। ছোট হলেও আছে না দ্যাট, হ্যাঁ, না এটা আসলে ছোট ছিল, 3.5 rooms। এক একটা ঘরে 2টা করে খাট, বড় বড় খাট, ফার্নিচার বলতে ওরকম কিছু ছিল না। তারপর যখন আসলাম এখানে, we started, ও বুলুভাইও চিঠি লিখতো। কিছুদিন পরেই নেক্সট ইয়ারই আবার একটা গাড়ি কিনে। যেমন তোর বাবল তখনও লিখতো না, ওই বড় চাচা মাঝে মাঝে ইম্পর্টেন্ট কিছু হইলেও খেত, আর বুলুভাই লিখতো মাঝে মাঝে, মাসুদ ভাই নাই। তো বুলু চাচা প্রথম শিফটিংয়ের পরই লিখলো, আমরা একটা নতুন রেডিও কিনছি। হ্যাঁ, তখন তো সব রেডিওর দাম কত ছিল, 250-300 টাকা মার্ফি। তখন ফিলিপস অ্যান্ড মার্ফি এই দুইটাই মোস্ট ব্র্যান্ডই ছিল। তো বলে আমরা একটা নতুন রেডিও কিনছি, এরকম ভাষার ডিসক্রিপশন দিয়ে একটা চিঠি লাগে। তারপরে বছরখানেক পরে, 8-9 মাস পরে, আবার যখন আসা যাওয়া রেগুলার হয়ে গেছে, 8-9 মাস পরে
তো আমার লেখের কি আমরা একটা গাড়ি কিনছি, হ্যাঁ ওইটি প্রথম গাড়ি ছিল। অবভিয়াসলি গাড়িটার নাম ছিল মরিস স্ট্যান্ডার্ড। মরিসের একটু ছোট মডেল। ড্রাইভারের বেতন ছিল 60 টাকা। ড্রাইভারের নাম ছিল পিনু। ওই বাসার ভিতরে আবার ওই যে বললাম না বড় একটা লঞ্চ ছিল, গাড়ি চলতো আপনি চারপাশ দিয়ে, ওইখান থেকে একটু একটু শিখা আরম্ভ করলো। তো ড্রাইভারের নাম ছিল পিনু। তো তখন ঢাকাই আর এই ড্রাইভার, বাইরের লোকজন তো ড্রাইভিং শিখতে আসতো না, ইটি ছিল না। কি রং ছিল? কালো। কি কালো? হ্যাঁ কালো। তো কালো ছিল। এনজয় ওই ওই বাসার ভিতরে সবাই শিখার মোটামুটি। ওর একটা ছেলেকে ওই যে মন্ডান আছে না, অনেকটা মন্ডানের মতো হ্যাবিটস। তো 60 টাকা বেতন ছিল, 5 টাকা বেতন বাড়াবার জন্য বাই দেন হি কুড মেক ইট আউট দ্যাট কামরুল ভাই তো সবচেয়ে ফেভারিট ছেলে মনে হয়, তো তারই ধরতে হয়। হ্যাঁ, তো বলে ভাইয়া আমার ফ্যামিলি আছে 5 টাকা বেতন বাড়া দিতে কোন না, 5 টাকা বেতন বাড়া দিলে আমার হয়ে যায়। তো দাদাকে বললাম, দাদা বলে এই মাত্র জয়েন করছে, 5 টাকা কম নাকি, 60 টাকা হাতে আজকাল করে চাকরি 40 টাকার উপরে দেন এই সেইটি। তো আমরা না সবাই চায়, আপনি তো দিতে পারেন, আল্লাহ দিলে আপনার অসুখ টসুখ এমনিতেও। আমিও ব্ল্যাকমেল করে পরে বোধহয় কয়েক মাস পরে 65 টাকা করে দেয়। তো ওটা মাঝে মাঝে হাসি লাগে যে 65 টাকা একটা ইসের বেতন। বাই হ্যাবিটস অনেকটা মন্নানের মতো ছিল, কোনো কমপ্লেন ছিল না। 56 বোধহয় শেষের দিকেই, ডিসেম্বরে হয়তো আমি ছুটিতে আসার আগেই হয়তো আসছে। হ্যাঁ দাদি বাসা। এবার বেশ 4-5 বছর। তখন আমাদেরও তো দাদারও ওই যে ফাইন্যান্সিয়াল একটা ট্রানজিশনের মধ্যে ছিল। ওই যে তার প্রাইভেট কি ব্যবসা, হিটি, তারপর তার ট্রিটমেন্ট নেওয়া, খোরশেদ চাচার মার সাথে একটু ফাইন্যান্সিং নেওয়া, কারণ ট্রিটমেন্ট অনেক টাকা খরচ চলে গেছে। তো particularly শওকত চাচা was in favor of that it as common fund থেকে যাক, not from his share. তো খুব জোর দিয়ে বলছে। তো আরও একজন বলছে, কিন্তু খোরশেদ চাচা দাদি বলে কেন, সে কি is he a poor man, does he need help? তো ওগুলো একটু তোর সে খুব মাইন্ড করছে মনে মনে, ওর জন্য বোধহয় তাড়াতাড়ি চলে আসছে। তখন এগুলো নিয়ে তখন he had probably come to the conclusion that I have to stand by my own. আমি এগুলো ছেড়ে দিতে হবে আমার, এই যে মুতুল্লি শিপ এই সবাই রেসপন্সিবিলিটি নেওয়া, বিকজ আই এম নো স্পেশাল ইন্টারেস্ট অ্যান্ড প্রবলি আই ক্যান ডু বেটার। তখন ওই যে লঞ্চ ব্যবসা সুইচ ওভার করারই করলো, আগেই করছে জিঞ্জিরা থাকতে। আগে এক হিন্দুর সাথে পার্টনারশিপে ছিল একটা, তারপর সে নিজে বানায় 2টা। তারপর তার বুলু চাচা মোটিভেটেড হিম টু টেক লোন, দ্যাট লোন ছাড়া কেউই করতে পারে না, সে তো লোনে যাবেই না। তো ওই ট্রানজ্যাকশনটা তারপর তোর বড় চাচাকে বিজনেসে লাগাবে কি লাগাবে না। ও জিঞ্জিরা থাকতে তখন আরেকটা ইনসিডেন্ট, জিঞ্জিরা থাকতে আমাদের একক লঞ্চ একটা বানানো হয়। তো ওইটাকে আবার একজন এমন একটা মানুষ, আমি নাম বলবো না, পরে বলবো, নট রেকর্ডিং, তখন যুক্ত ফ্রন্ট পাওয়ারে ছিল। আতাউর রহমান পাওয়ারে কি রেসপন্সিবিলিটি ছিল। আতাউর রহমান সাহেব তো আমাদের উকিল ছিল, আমাদের স্টেটের একটা লয়ার ছিল, ইয়েতে থাকতো কিনা ওই যে সোয়ারিঘাটের রোডে
পরে তো ওনার নিজের সাথে যখন ইয়ে হয়, তো উনি একজনকে পাঠায়, এমন একটা ব্যক্তিত্ব, ওনার নাম আমি এখন বলবো না, দ্যাট তারা আবার ওই যে পলিটিক্যাল রাইভালরি প্রতিশোধ দিতে আর এক লঞ্চ ব্যবসায়ীর প্রাইম রুটে আমাদের লঞ্চ চায়। হ্যাঁ, আয়সা বাবার বলার পর তো বাবা খুব চিন্তা পড়ে যায়। হ্যাঁ, ছেলে ছাত্র এখানে এই পলিটিক্সের মধ্যে স্যান্ডউইচ হয়ে করে, তো তোমার সে মাইন্ড করেনি আতর রহমান সাহেব। তারপর যখনই করলো বলে আচ্ছা আচ্ছা চিন্তা করে নি, মিনওয়াইল আবার তোর বড় চাচারে পাঠায় আতর রহমান সাহেবের কাছে। হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, তো চিফ মিনিস্টার বলতো, তাই এই ঘটনা, বাবা তো অসুখ, তো তোর বড় চাচার বলে আমাকে বলবে না কি তোলে, সে যে এত বড় অসুখে সাফার করছে, আমি যাই হই না কেন, তো তোমার দাদার সাথে তোমার বাবার সাথে আমাদের একটা সম্পর্ক আছে, তখন বাবা যেভাবে বলে দিচ্ছে এইভাবে বলবি। তো পরবার আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা যেভাবে, তোমাদের যাতে কোনো ক্ষতি না হয় এই কারণে আমরা অন্য থেকে নেব। এবং যাকে পাঠিয়েছিল সেও পরে কিছু বলেনি আর। ওইটা অফ দি রেকর্ড বলবো না। তো এই ছিল। আর যারা বাসা তো আমাদের যে বলছি দ্যাট ওই যে কোনো ডিগনিটরি গেলে আমাদের বাসায় আপ্যায়ন করা হতো, এটা জিঞ্জের একটা প্রমিনেন্টই ছিল। পরে কেউ কেউ রেজ করে যাদের নতুন পয়সা হওয়া আরম্ভ করলো, শুধু তার বাসায় কেন, ওই বাসায় কেন, বলে হয়তো এটা একদম মাছের কাছে বক্তৃতা, তো ওইখানে যেত ই করতো। তো তারপরে তোমার কোথায় ছিলাম, ওইভাবে আর কি জিঞ্জেরা, আমি সব কিছু মিক্স সব ফিলিংয়ে হি ফিল্ড হার্ট। হ্যাঁ, হি স্টার্টেড seriously his launchy and also financing, কয়েকজন রিলায়েবল পেলে ওখানে ইনভেস্ট করতো, করা ছিল আর কি, একজন তো জানোই অলরেডি। তো এইভাবে চলতে থাকে, অ্যান্ড হি ওয়াজ ডুইং ভেরি ওয়েল, অ্যান্ড ওয়েল টু দি এক্সটেন্ট, একটা ছিল এই একটা ইনসিডেন্ট, আরেকটা দ্যাট ওই যে এক মিস্ত্রি, কন্ট্রাক্টর মিস্ত্রি আর কি, ধরো সে তার সাথে বাই চান্স পার্টনারশিপে যায়। আমাদের এক ছিল স্টেটের অ্যাকাউন্ট্যান্ট হাজি সাত্তার, অনেক পুরানা দাদার আমলে, তার কাঠের ব্যবসা ছিল। তো ওই যে যখন ওই যে হিন্দু মিস্ত্রির সাথে হ্যাঁ পার্টনারশিপে যায়, তখন ওই হিন্দু মিস্ত্রি বলে দিছে যে তুমি ওরে বলো, তুমিও ভালো লোক, উনিও খুব সাথে বিশ্বাসী, তো ওনার ওই যে তার বডি বানিয়েছে মেশিন কেনার টাকা নেই, ওইভাবে পার্টনারশিপে যায়। তো ওই তখন লঞ্চটা সাথে কম্পিটিশনে, তখন মাই ফাদার পাউন্ডেড অন দি মেইন স্ট্রিম, প্রিমিয়ার রুট, ঢাকা মির্জাপুর, এই বর্ষায় চলতো। Dhaka Mirzapur was probably the best route. Dhaka Mirzapur and Dhaka Faridpur. তো এখানে এবং যার লঞ্চের সাথে কম্পিটিশনে গেছে, তখন একটা রেস লাগে গেল, বুঝতে পারলা। এবং ওটা ছিল এই যে ওয়াহিদ মুরাদের, কি ফিরদৌস ওয়াহিদের বাবা, হ্যাঁ ওয়াহিদ, তার বাইরে 16-17টা লঞ্চ ছিল, অ্যান্ড হি কুড অ্যাফোর্ড ইট। ওখানে ভাড়া কমানো আরম্ভ করলো, তারপর ফ্রি, তো বিরাট লসে যাওয়া আরম্ভ করে, তারপর চা নাস্তা খাওয়া, দুপুরে লাঞ্চ দেওয়া, এই টাইপের, অ্যান্ড ইট কন্টিনিউড ফর এ লং টাইম। ওই হিন্দুটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, হিন্দুটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেলো, বলে ভাই আমি তো আর পারি না। তো বাবা বলে ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। তো আমরাও কি সারপ্রাইজ দ্যাট হাউ ইজ ইট সাস্টেনিং ইট। আই মিন স্টাফ পে যে খুব একটা লাগতো তখন তা না, ধরো 1000 টাকা কি 1200 টাকা ফ্রি খাওয়া, ফিউল কস্ট, মেনটেন্যান্স ইত্যাদি।
তো যখন দেখে যাচ্ছে সরে না 1.5 বছর পরে, আর এই রুটটা চলতো 6-7 মাস, 5 মাস আবার অন্য রুটে চলতো। 6-7 মাস পরে এই যে ওয়াহিদ ফিরদৌস ওয়াহিদের আব্বা ওয়াহিদ সাহেব, উনি আবার এই যে হাজি সাত্তারের কাছে যায়। তার তো কাঠের ব্যবসা ছিল, তো তার থেকে কাঠ নিত। তো যায় বলে আপনাদের এখানকার এই লোককে, তো তার গদির থেকেই যারা দেখা ওই যে ওই বাড়িটা তো তখন সামনে তো এত বিল্ড আপ ছিল না, দেখা যায় এটা হলো জিঞ্জিরা বাসা। এটা একদম আর্লি স্টেজ। ওই যে বললাম যখন লঞ্চ ব্যবসা আরম্ভ করে ওই যে কন্ট্রাক্টর মিস্ত্রির সাথে, এটা হলো তার। হ্যাঁ, তো সে দেখা তারপর বলে ঢাকার এইটা চিনেন, ওইটা চিনেন, ওই যে মৌলবাজার কনিমাহাট এটি। তো বলে হ্যাঁ। বলে কেন? যে বলে ওগুলো তাদের। সে 2-4টা লঞ্চ আপনার কোম্পানির একদিনে কিনতে পারে, সেও বাড়ায় বলছে ওল্ড ফেথফুল হিসাবে। তো 2-4টা লঞ্চ আপনার কোম্পানি একদিনে কিনতে পারে, এই ক্ষমতা আছে তার। ওর আগে আবার হয়েছে কি, ওই যে প্রত্যেক লঞ্চের আলাদা আলাদা ঘাট থাকতো, তখন এই টাইপের ফ্লোটিংই ছিল না। তো ওইখানে আমাদের লঞ্চকে সে আবার এনশিওর করলো যে কেউ আমাদের কোনো জায়গা না দেয়, অন্য কোম্পানিরাও কেউ যাতে জায়গা না দেয়, হ্যাঁ, ভিড়তে, অর্থাৎ আমরা নদীতে ভাসতে থাকি। তো এটা সে পরদিন আবার কী করলো, 2 দিনের মধ্যে মাথায় যায় সবচেয়ে প্রাইম ঘাট শ্মশানে, যে হিন্দুস্তান ঘাট হয় না, ওইটার পাশের ঘাটটা, হ্যাঁ, আমাদের অ্যালটমেন্ট নেয় মিউনিসিপ্যালিটি থেকে। তার আবার মিউনিসিপ্যালিটিতে একটা ভালো হাত ছিল। যদি ওই পার থাকতাম, অনেকে আমাদের এই প্রপার্টিসে হিংসা করতো, খুবই স্বাভাবিক। গ্রামের মানুষ গ্রাম থেকে এসে আমাদের কন্ট্রোল করবে, কিন্তু তার খুব ভালো রিলেশনশিপ ছিল। তো একদিনের মধ্যে যায় লিজ নেওয়া ওই ঘাট নেয়। তো ইটস সারপ্রাইজড হিম দ্যাট হাউ কাম হি ম্যানেজ। তারপরে হাজি সাত্তারের কাছে যায়। হ্যাঁ, তো হাজি সাত্তারের কাছে যায়, সেই করে তার থেকে ডিটেলস যায় না, পরদিনই প্রপোজাল পাঠায়। দ্যাট কে বলেন আমরা মিলামিশা অল্টারনেট ডে চালাই। আমার বাবা বলে কি না। তারপর সে একটা করলো, আমার বাবা একটা প্রপোজাল দিল, সিন্ডিকেট বানাই 3-4টা কোম্পানি মিলা বাই রোটেশন। হ্যাঁ, এই কয়েকটা রুটে, আজকে মির্জাপুর যাবে, আবার কালকে ফেরত এসে পরশু অন্য রুটে যাবে, এইভাবে করা। সো দ্যাট ইজ হাউ উই কেম টু নো অ্যাজ এ ওয়েল এস্টাবলিশড লঞ্চ কম হলেও দ্যাট সলিড পার্টি আর কি। তো আল্লাহর রহমতে এইভাবে লঞ্চ সংখ্যা বাড়তে থাকে, এদিকে থাকতে থাকতে তো হি হ্যাড এস্টাবলিশ। তো বাই দেন আবার রোড ট্রান্সপোর্ট ফ্লোট করলো, এই যে জাম বডি, এই যে এখন সলিড বডি বলি না আমরা, যেগুলো কাভার্ড ভ্যান, ওগুলা। আগে তো ছিল ট্রাকের এই সাইড দিয়ে পাল্লা এটি করা, হি স্টার্টেড দিস করা। এবং এই যে বুকিং সিস্টেমে মাল নেওয়া, তোমার ট্রাকেও লঞ্চেও। হি ওয়াজ ভিশনারি ম্যান। আল্লাহ যদি তারা হায়াত দিত আর এইসব অবস্ট্যাকেলস না দিত, আর আমার ভাইরা যদি একটু সজাগ হতো, তারা একটু কেয়ারফুল হতো, তাহলে আমার মনে হয় অন্যরকম চিত্র। যাই হোক, নো রিগ্রেটস, দিস আর হ্যাপিনেস, কথার কথা।